বাবারে করেছো? চলেছে কটকটি থাইল্যান্ডে। হ্যালো এভরিওয়ান, আমি সুস্মিতা। আমার নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগতম। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরাও খুব ভালো আছি। চলুন আবার থাইল্যান্ড ট্রিপের একটা বড় ভিডিও নিয়ে হাজির হয়ে গিয়েছি। ব্যাংককে আমাদের তৃতীয় দিন, মানে আর একদিন পরেই আমাদের এই ট্রিপটা শেষ হতে চলেছে। তো সেদিন আমাদের অনেক কিছু করার প্ল্যান ছিল, তবে একদম সকালে না বেরোলেও চলতো। ওই সকাল 9টা নাগাদ আমরা রেডি হয়ে চলে এসেছিলাম ব্রেকফাস্ট করার জন্য। আর এর আগের ভিডিওতে তো দেখিয়েছি ব্যাংককে আমরা যে হোটেলে ছিলাম সেখানে ব্রেকফাস্টের অনেক রকমের অপশন ছিল। এবার না ওই সকাল সকাল কিট্টু খুব একটা বেশি খেতে চাইতো না, তাই আমাদের সাথে ও যতটুকুনি খেলো আমরা সাথে করে একটা ওর টিফিন বক্স নিয়ে আসতাম, তার মধ্যে পছন্দের কিছু খাবার ওর জন্য প্যাক করে নিয়ে যেতাম। আর এই যে দেখুন, আমরাও আমাদের খাবার নিয়ে বসে পড়েছি। কিন্তু এখানে ইন্ডিয়ান খাবারের অপশনই বেশি পেয়েছিলাম। তার মধ্যে আমরা নিয়েছিলাম হচ্ছে পরোটা, পোহা, ছোলে, ওদিকে হচ্ছে গ্রিল চিকেন, আর নিয়েছিলাম হচ্ছে অনেকটা বেশি করে ফল, আর এই তো একটু মিষ্টি মুখ করার জন্য কেক নিয়েছিলাম। যাই হোক, এবার চলুন, খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট হয়ে গিয়েছে। এবার আমরা নিচে গিয়ে ট্যাক্সিতে উঠে পড়বো। এবার হ্যাঁ, আমরা সেদিনের ব্যাংককের ডে ট্রিপ করার জন্য আমরা যখন এই হোটেলে আসি, হোটেলের ম্যানেজারই আমাদের সাথে কথা বলে ঠলে আমাদের কনভিন্স করে নেয় যে আমরা যেন অন্য কোথা থেকে ক্যাব বুক না করি, ব্যাংককের সিটি ট্যুর এবং আশেপাশের জায়গাগুলো ঘোরার জন্য তাদের থেকে যেন আমরা ক্যাব বুক করি। তো সেই কথা মতো যখন ক্যাব বুক করেছিলাম, আর যখন আমরা ক্যাব পেলাম, ইয়েলো এবং গ্রিন ট্যাক্সিগুলো হয় সেই ট্যাক্সি। নর্মালি এই ট্যাক্সিগুলো এখানে এমনি পাওয়া যায়, হয়তো মিটারে চলে কিনা ঠিক আমি জানি না। যাই হোক, সেদিন আমাদেরকে ঘন্টা হিসেবে মানে 10 ঘন্টার জন্য হোটেল থেকে বলা হয়েছিল আমরা যে সব জায়গায় যেতে চেয়েছিলাম, মানে আগেই জানিয়ে রেখেছিলাম, সেই সব জায়গায় আমাদেরকে ঘুরিয়ে দেখাবে। যাই হোক, এই গরমে যেমনই গাড়ির দিক না কেন একটা এসি ট্যাক্সি দিয়েছে, সেটাই আমাদের জন্য যথেষ্ট ছিল। কিন্তু দিনের শেষে এই গাড়ির ড্রাইভার আমাদেরকে যা ভুগিয়েছে আমরা সেটা আশাই করিনি। রীতিমতো একটা স্ক্যাম ছিল মনে হচ্ছিল। সেটা না হয় এই ভিডিও শেষে, নালে নেক্সট ভিডিওতে শেয়ার করব। আপাতত সেই সব ব্যাপার ছেড়ে দিয়ে চলুন, আমরা চলে এসেছিলাম আমাদের প্রথম ডেস্টিনেশনের দিকে। আর এটা ছিল এখানকার একটা ফেমাস টেম্পল। তবে সেই মন্দিরে পরে যাব, তার আগে গাড়ি থেকে নামতে না নামতেই মন্দিরের আশেপাশে ছোট ছোট প্রচুর গলি রয়েছে। আর এই গলির আশেপাশে ছোট ছোট এরকম প্রচুর দোকান রয়েছে, যেখানে আপনি থাই ট্র্যাডিশনাল ড্রেসগুলো ভাড়ায় পেয়ে যাবেন পরার জন্য। আর দেখুন না, আমরা গাড়ি থেকে নেমে জাস্ট 1-2 পা এগিয়েছি, সাথে সাথেই একজন আমাদেরকে এই থাই ড্রেস পরার সাজেশন দেয়। তো এই দোকানেই আমরা চলে এলাম। আশেপাশে আরও দোকান ছিল, আমরা খুব একটা সেগুলো এক্সপ্লোর করিনি, কারণ বাইরে ছিল বিভৎস গরম। তো আমরা এই প্রথম দোকানটাতেই ঢুকে পড়ি। এই যে দেখুন, এখানে আমরা 3 জনেই থাই ড্রেস পরে নিয়েছি। তো প্রচুর রঙের এবং প্রচুর ভ্যারাইটির এখানে ড্রেস ছিল, তো আমরা পিঙ্ক কালারটা চুজ করেছিলাম। আর বিশেষ করে এই থাই ড্রেস পরার কারণটাই ছিল যে এখানে কিট্টুর মাপেরও ড্রেস পাওয়া যাচ্ছিল। তো কিট্টুরটা নিয়েছিল ভারতীয় টাকায় 300 টাকা করে ড্রেস ভাড়া, আর আমাদেরটা 450 টাকা করে। পরে যাওয়ার সময় আশেপাশের দোকানগুলোতে চোখ বুলিয়ে দেখলাম এর থেকেও একটু কম দামে ড্রেস ভাড়া পাওয়া যাচ্ছিল, আবার একটা জায়গায় এর থেকে আরও বেশি দাম নিচ্ছিল। যাই হোক, হয়তো দরদাম করা যেত, কিন্তু আমরা আর সেভাবে দরদাম করিনি। আর এখানে ড্রেসের সাথে সাথে জুয়েলারি আর আমাদেরকে মেকআপ বলতে হেয়ার স্টাইলটাও করে দিয়েছিল। প্রথমে কিট্টুকে, তারপরে আমাকে রেডি করেছিল।ซอบอกพูดกี่วันเนี่ยจะพูดกี่วันเนี่ยพูดกี่วันযাও বাবার কাছে। কই বাবা, যাও। Bagay mo. Ito. Ganda লাগছে আমাকে। এই যে দেখুন, আমাদের 3 জনকে কি সুন্দর ম্যাচিং করে
থাই ড্রেস পরিয়ে দিয়েছে, জুয়েলারি তো আগেই পরে নিয়েছি। এই যে সবার শেষে আমার একটু হেয়ার স্টাইলটা করা বাকি ছিল। ওনারা বলেছিলেন আমি হেয়ার খোলা রাখবো না, এরকম খোপার মতো বেঁধে দেবে। আমি ভাবলাম বাইরে যা গরম, তার মধ্যে এরকম একটা হেভি ড্রেস পরে রয়েছি, যদিও আমার এক সাইডটা একটু খোলামেলাই ছিল, তাও আমি ভাবলাম না, চুলটাকে টেনে এরকম খোপা করে নিই। তো এই যে দেখুন গোলাপি রঙের ট্র্যাডিশনাল থাই ড্রেস পরে আমরা রেডি। ও হ্যাঁ, এখানে আবার ফটোগ্রাফারও পাওয়া যাচ্ছিল। চার্জেস আমাদের অনেকটাই বেশি মনে হয়েছিল, তবে আধ ঘন্টা 1 ঘন্টা এইভাবে সময় হিসেবে পাওয়া যাচ্ছিল। আর আমরা ভাবছিলাম এই গরমে আমরা এতক্ষণে কি এখানে থাকবো, তাই আর ফটোগ্রাফার নিয়ে লাভ নেই, আমরা নিজেরাই ফটো তুলে নেব। তো এবার মন্দিরে ঢোকার আগে টিকিট কেটে নিয়েছিলাম। এক একজনের 200 থাই বাত, যেটা ভারতীয় টাকায় 600 টাকা লেগেছিল। আর এই যে দেখুন থাইল্যান্ডের প্রচুর জায়গায় এরকম ট্র্যাডিশনাল থাই ড্রেস পাওয়া যায়, তবে এই মন্দিরের সামনে অপশন বেশি থাকায় আশেপাশে প্রত্যেককেই প্রায় আমাদের মতোই থাই ড্রেস পরে এই মন্দিরে ঘোরাঘুরি করতে দেখবেন। তো মন্দিরটা হলো এই ব্যাংককের এক আইকনিক মন্দির, যার নাম হলো ওয়াটারুন। অনেক প্রাচীন সাথে পুরোনো আমলের কারুকার্য করা একটা মন্দির। এবার মন্দিরের সামনে এরকম অনেক বিশাল বিশাল স্ট্রাকচার রয়েছে। আমি ভেবেছিলাম এর ভিতরে গেলেই হয়তো আমরা বৌদ্ধদেবের মূর্তি দেখতে পারবো। এখানে ভেতরে দেখার মতো কিছুই নেই, ঠাকুরের মূর্তি রয়েছে অন্য জায়গায়। তাই আপাতত দূর থেকে এইভাবে কিট্টুর মতো ঠাকুরকে প্রণাম করে চলুন নিচে নেমে বেরিয়ে যাওয়া যাক। দেখেছেন, বলেছিলাম না কি খাড়া খাড়া সিঁড়ি, সত্যি বলতে সাইডে রেলিং নেই। আমার তো ভীষণ ভয় লাগছিল, কোনো মতে একটা পা এখানে রাখার জায়গা হচ্ছিল। মানে এখান থেকে কোনোভাবে যদি হোঁচট খেয়ে পড়ে যাই তাহলে আর রক্ষে নেই। তো এবার চলুন আমরা মন্দির থেকে বেরিয়ে যাই। ড্রাইভার আমাদেরকে কিছুটা সময় বেঁধেও দিয়েছিল, তার থেকে আগেই হয়তো আমরা পৌঁছে যাব, কারণ দেখেছেন কিরকম গরম ছিল। আমাদের থেকেও কিট্টুর জন্য আরও বেশি চিনতে হচ্ছিল, তাই এরকম ট্র্যাডিশনাল থাই ড্রেস পরে ঝটপট করে কয়েকটা ফটো তুলে কোনো মতে এখানে ড্রেস চেঞ্জ করে এবার চলুন গাড়িতে ওঠা যাক। বাপরে, গাড়িতে উঠে একটু এসির মধ্যে বসতে পেরে বেশ আরাম লেগেছিল। আর এরপরে আমরা চলে এসেছিলাম আরেকটা টেম্পলে, সেখানেও আমাদেরকে টিকিট কাটতে হতো। এখানে টিকিটের মূল্যটা আগের টেম্পল থেকে আরেকটু বেশি ছিল। তো এক একজনের টিকিটের দাম ছিল 300 থাই বাত, ভারতীয় টাকায় যেটা 900 টাকার সমান। এবার চলুন মন্দিরের ভেতরে যাই। তার আগে দাঁড়ান, এখানে একটু ঢং ঢং করে ঘন্টা বাজিয়ে নিই। হ্যাঁ হয়েছে, আওয়াজ হয়েছে। চলো এবার এই যে আমাকে সবার দিকে হাতেই রাখতে হবে। আর এই টেম্পলের ভেতরে ঢুকে সত্যি অবাক হয়ে গিয়েছিলাম। বাইরে থেকে দেখে বুঝতেই পারিনি ভেতরে এত বড় একটা বৌদ্ধ মূর্তি রয়েছে, আর যিনি এক সাইডে কাত হয়ে শুয়ে রয়েছেন। দেখতেই পাচ্ছেন মূর্তিটা এতটাই বড়, একবারে চোখের পলকে দেখা সম্ভব নয়। আর এখানে বিভিন্ন পার্টে না দাঁড়িয়ে দাঁড়িয়ে মূর্তিটার সামনে ফটো তোলার একটা অপশন রয়েছে। আর দেখুন সেখানে ফটো তোলার জন্য কি লম্বা লাইন। যাই হোক, আমরা অতটা লম্বা লাইনে আর দাঁড়াইনি, দূর থেকেই এই বিশাল বড় বৌদ্ধ মূর্তিটা দেখে নিয়ে বেরোতেই যাচ্ছিলাম। এখানে দেখলাম এই যে দেখুন কতগুলো হাঁড়ি রয়েছে, আর প্রত্যেকে এখানে অল্প অল্প করে কয়েন দিতে দিতে মন্দিরের বাইরে বেরিয়ে যাচ্ছে। তারপরে দেখতে পাচ্ছি ও বাবা, এখানে কয়েনগুলো পাওয়াই যাচ্ছে। 20 থাই বাত দিয়ে এই যে 1 কাপ কয়েন আপনাদেরকে দিয়ে দেবে। তো আমরাও নিয়ে নিয়েছিলাম। এবার চলুন আমরাও প্রত্যেকের মতো এই হাঁড়ির মধ্যে একটা একটা করে কয়েন ফেলতে ফেলতে ধীরে ধীরে মন্দিরের বাইরে বেরিয়ে যাই। হ্যালো, এখানে বসে না, ঠাকুরের ঠাকুরের তুমি নন করো ঠাকুরকে। আজকে যখন আমরা রাতে ডিনার করব তখন ঠাকুর তোমাকে বাতাসা দিবে খুশি হয়ে।มาจากดวงการกุศล
เพื่อสมทบทุนนำเงินถวายเงินเข้าวัดนโยมนะทำบุญบูชาครู200 บาทมาก่อนที่ในวันขึ้นปีใหม่ไปเพื่อเป็นการส่งเสริมให้ชีวิตเราได้เจริญรุ่งเรืองมีสิ่งดีๆเข้ามาในชีวิตแต่ว่าถ้าสิ่งนั้นไม่ดีเราก็เอาไว้เป็นป้องกันคอยระวังคอยระแวง তো মন্দিরের বাইরে এসে দেখলাম এরকম এক জায়গায় জল ছিটিয়ে দেওয়া হচ্ছে, তো আমরাও শান্তির জল ভেবেই সেগুলো নিয়েছিলাম। আর এখানে দেখুন এক জায়গায় দেখতে পেলাম বাটির মধ্যে এইভাবে জল রাখা হচ্ছে, তো সেই বাটি ভর্তি জল নিয়ে নিজের মতো করে কিছু ডোনেশন দিয়ে এই যে দেখুন সামনে লাইন দিয়ে সারি সারি বৌদ্ধ মূর্তি রয়েছে, তাদের গায়ে অল্প অল্প করে ঢেলে দিচ্ছেন। এবার আমি প্রত্যেককেই দেখছিলাম এবং ব্যাপারটা বোঝার চেষ্টা করছিলাম। তারই মাঝখানে দেখছি ওই লাইনের মধ্যে দুটো চেনা পরিচিত আমার মুখও রয়েছে, সেটা হলো কিট্টু আর ওর বাবা। কখন ওরা বাটি ভর্তি জল নিয়ে এসে কিট্টু দেখুন প্রথম দুটো বৌদ্ধ মূর্তিকেই এত জল ঢেলেছে যে বাকিগুলোতে জল দেওয়ার মতো ওর বাটিতে আর জলই ছিল না। তবে মন্দিরটা বেশ সুন্দর ছিল এবং মন্দিরের আশেপাশেটা একটু পায়ে হেঁটে ঘোরাও যেত, কিন্তু যাই হোক মন্দিরটা বেশ ভালোই ছিল, আমরা এখানে আরও কিছুক্ষণ থাকতে পারতাম, তবে এই ঠাটা পড়া রোদের জন্য আর বেশিক্ষণ দাঁড়াইনি। এবার আমরা যাব একটা ক্যাফেতে লাঞ্চ করতে, আর সেটার ব্লগ নিয়ে আসছি পরবর্তী ভিডিওতে। আপাতত টাটা।